আইপিএস অফিসার যখন পিয়নকে বলেন আমার বাড়িতে কাজ করো দ্বিগুণ বেতন পাবে তখন সেই প্রস্তাবের পেছনে কি শুধুই সহমর্মিতা থাকে নাকি থাকে কঠিন কোনো পরীক্ষার ইঙ্গিত আজকের গল্পটি এমন এক সততার অগ্নি পরীক্ষার যা প্রমাণ করে যে মেরুদণ্ড সোজা থাকলে প্রবল ঝড়ের সামনেও মাথা উঁচু করে দাঁড়ানো যায় বন্ধুরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডমকল মহকুমা অফিসটি অন্যান্য দিনের মতোই কোলাহলে পূর্ণ ছিল ফাইলের খসখস শব্দ ক্লার্কদের তর্কবিতর্ক আর বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের অধৈর্য গুঞ্জন সব মিলিয়ে এক হুলুস্থুল কাণ্ড চলছিল এই ভিড়ভাট্টার মধ্যেই আকাশ মণ্ডল প্রতিদিন সকালে সবার আগে অফিসে এসে পৌঁছাত সে এই অফিসের একজন সামান্য পিয়ন ছিল তার কাজের পরিধি ছোট হতে পারে কিন্তু তার সততা ছিল পাহাড়ের মতো বিশাল আকাশের বেতন ছিল খুবই নগণ্য সেই সামান্য টাকাতেই কোনো মতে তার সংসার চলত মায়ের ওষুধের খরচ আর সংসারের মাসকাবারির হিসেব মেলাতে তাকে হিমশিম খেতে হতো তার মা গায়ত্রী দেবী প্রায়ই তাকে বলতেন বাবা চাকরি ছোট বলে মন খারাপ করিস না নিজের মনটা সব সময় বড় রাখবি আকাশ ঠিক সেটাই করত কারো সাথে তর্ক না করে কোনো ধূর্তামি না করে সে নিজের কাজ করে যেত সেদিন অফিসে ব্যস্ততা ও উত্তেজনা একটু বেশিই ছিল কারণ নতুন আইপিএস অফিসারের প্রথম পরিদর্শন ছিল সেদিন অফিসারের নাম ছিল নন্দিনী সেন তার তীক্ষ্ণ দৃষ্টি সোজা সাপটা কথা বলার ভঙ্গি এবং কাউকে অকারণে খুশি করার কোনো প্রচেষ্টাই তার মধ্যে ছিল না তিনি একের পর এক ফাইল দেখছিলেন নানা প্রশ্ন করছিলেন এবং উত্তরগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলেন হঠাৎ একটি গুরুত্বপূর্ণ ফাইল খুঁজে পাওয়া যাচ্ছিল না বড়বাবু ও ক্লার্করা এদিক ওদিক খুঁজতে শুরু করলেন অফিসের পরিবেশটা মুহূর্তের মধ্যে থমথমে ও অদ্ভুত হয়ে গেল ঠিক তখনই আকাশ নিঃশব্দে পেছনের আলমারিটি খুলল এবং ফাইলটি বের করে সামনে এগিয়ে দিল সে বলল ম্যাডাম এই সেই ফাইল আমি কালকেই এটা গুছিয়ে রেখেছিলাম নন্দিনী সেন প্রথমবার আকাশের দিকে ভালো করে তাকালেন জিজ্ঞেস করলেন তোমার নাম কি আকাশ উত্তর দিল আকাশ মণ্ডল নন্দিনী আবার প্রশ্ন করলেন ম্যাডাম তুমি জানতে এটা এখানেই আছে আকাশ বিনীতভাবে বলল হ্যাঁ ম্যাডাম আমি নিজেই তো রেখেছিলাম ব্যাস ওটুকুই ছিল সেই মুহূর্ত নন্দিনী সেন সামনে এগিয়ে গেলেন কিন্তু আকাশের সেই শান্ত আচরণ তার মনে গেঁথে রইল সন্ধ্যাবেলা যখন অফিস ফাঁকা হতে শুরু করেছে নন্দিনী সেন আকাশকে ডেকে থামালেন বললেন 1 মিনিট শোনো আকাশ বেশ ঘাবড়ে গেল একজন পিয়নকে এভাবে অফিসারের থামানো মানেই সাধারণত কোনো অভিযোগ বা বকাঝকার ইঙ্গিত বহন করে সে ভয়ে ভয়ে বলল জি ম্যাডাম নন্দিনী সরাসরি কাজের কথায় এলেন আমার বাড়িতে কিছু কাজ আছে ঘরদোর পরিষ্কার করা বাইরের বাজার করা টুকটাক কাজ তুমি কি করতে পারবে আকাশ মাথা নিচু করে বিনীতভাবে বলল জি ম্যাডাম করে নেব নন্দিনী জানতে চাইলেন তোমার এখন বেতন কত আকাশ তার বেতনের অঙ্কটা জানাল নন্দিনী তখন বললেন আমার এখানে এসে কাজ করলে তুমি এর দ্বিগুণ টাকা পাবে আকাশ চমকে উঠল সে স্বপ্নেও ভাবেনি যে কোনো বড় অফিসার তার সাথে এভাবে সরাসরি কথা বলবেন দ্বিগুণ বেতন মানে তার মায়ের জন্য উন্নতমানের ওষুধ বাড়ির বকেয়া ভাড়া সময়ে মেটানো এবং জীবনে একটু স্বস্তির নিঃশ্বাস কিন্তু আকাশের মনের কোণে একটা ভয়ও ছিল সে ইতস্তত করে বলল ম্যাডাম লোকে কি বলবে নন্দিনী বিন্দুমাত্র না থেমে উত্তর দিলেন লোকে সব পরিস্থিতিতেই কিছু না কিছু বলে আসল কথা হল কাজটা সততার কিনা ব্যাস সেটাই একমাত্র বিবেচ্য বিষয় আকাশ চুপ হয়ে গেল সে জীবনে বহুবার মানুষের অনেক কটু কথা শুনেছিল কিন্তু আজ প্রথমবার কেউ তার অসহায়ত্ব নয় বরং তার কর্মদক্ষতাকে গুরুত্ব দিয়েছিল বাড়ি ফিরে সে তার মাকে সব খুলে বলল মা গায়ত্রী কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন যদি তোর নিয়ত পরিষ্কার থাকে তবে ভয় পিস না ঈশ্বর নিজেই সত্যের পথ তৈরি করে দেন পরের দিন আকাশ আইপিএস কোয়ার্টারে পৌঁছল বিশাল গেট কড়া নিরাপত্তা ব্যবস্থা আর ভেতরে ছিমছাম অনাড়ম্বর বাড়ি না আছে কোনো জাঁকজমক না আছে কোনো বাড়তি হইচই নন্দিনী সেন শুধু এটুকুই বললেন কাজের চেয়ে আমি সময়ের মূল্য বেশি দিই আকাশ কাজ শুরু করল ঝাড়ু দেওয়া আসবাবপত্র মোছা ফাইল গুছানো সবকিছুই সে ঠিক সেভাবেই করল যেভাবে সে অফিসে করত নন্দিনী মাঝে মাঝে তাকে কাজের ফাঁকে বই পড়তে দেখে নিতেন একদিন জিজ্ঞেস করলেন তুমি পড়াশোনা করো আকাশ উত্তর দিল জি ম্যাডাম চেষ্টা করি নন্দিনী সেদিন আর কিছু বললেন না
কিন্তু তার চোখের দৃষ্টিতে একটা দৃঢ় সিদ্ধান্তের আভাস ফুটে উঠছিল। এদিকে অফিসে গুঞ্জন শুরু হয়ে গেল। শোনা যেতে লাগল যে পিয়ন নাকি এখন আইপিএস অফিসারের বাড়ির লোক হয়ে গেছে, সে নাকি দ্বিগুণ বেতন পাচ্ছে। বিমল দত্ত নামের একজন সিনিয়র ক্লার্ক এসব শুনে মনে মনে ভীষণ জ্বলতে লাগল। তার মনে হল যে সম্মান ও প্রতিপত্তি তার পাওয়া উচিত ছিল, সেটা সামান্য একটা পিয়ন পেয়ে যাচ্ছে। আকাশ এসব কানাঘুষো থেকে নিজেকে দূরে রেখে নিজের কাজে মগ্ন রইল। সে জানত না যে এই দ্বিগুণ বেতন শুধু তার জন্য কোনো সুযোগ নয়, বরং এটি একটি কঠিন পরীক্ষাও বটে, এবং এই পরীক্ষা তার জীবনের সবচেয়ে বড় লড়াই হতে চলেছে। আকাশ প্রস্তাবে রাজি তো হয়েছিল, কিন্তু সে আন্দাজ করতে পারেনি যে এই সিদ্ধান্ত তার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। পরের দিন সকালে আকাশ নির্দিষ্ট সময়ের আগেই আইপিএস কোয়ার্টারে পৌঁছে গেল। গেটে দাঁড়ানো নিরাপত্তারক্ষী তার নাম জিজ্ঞেস করল, তালিকা মিলিয়ে দেখল এবং ভেতরে যাওয়ার অনুমতি দিল। আকাশের কাছে এই পরিবেশটা নতুন লাগছিল, কিন্তু তার চলার মধ্যে কোনো দ্বিধা বা জড়তা ছিল না। সে সেখানে কাজের জন্য এসেছে, কারো করুণা নিতে নয়। নন্দিনী সেন আগে থেকেই জেগেছিলেন। সাধারণ সালোয়ার কামিজ পরা, চুল পরিপাটি করে বাঁধা, টেডলে ফাইলে স্তূপ। তিনি কোনো ভূমিকা ছাড়াই বললেন, ঘরটা ছোট, কাজ হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো লোক দেখানো ভাব চলবে না, আর বাড়তি কোনো প্রত্যাশাও রাখা যাবে না। আকাশ মাথা নেড়ে সম্মতি জানাল, জি ম্যাডাম। কাজ শুরু হলো। ঝাড়ু দেওয়া, মোছা, বাগানের আগাছা পরিষ্কার, জলের ট্যাঙ্ক দেখা, সব কিছুই সে অত্যন্ত শৃঙ্খলার সাথে করল। নন্দিনী কাজের ফাঁকে ফাঁকে দেখছিলেন, কিন্তু তাকে কোনো কাজে বাধা দিচ্ছিলেন না। তিনি কাজের গতির চেয়ে কাজের প্রতি তার নিষ্ঠাটাকেই পর্যবেক্ষণ করছিলেন। আকাশ প্রতিটি কাজ ঠিক সেভাবেই করত, যেমনটা সে অফিসের ফ্লোরে করত, শান্ত, নিখুঁত এবং নিঃশব্দে। দুপুরের দিকে নন্দিনী তাকে থামালেন, জিজ্ঞেস করলেন, খাওয়া দাওয়া করেছ? আকাশ চমকে উঠল, বলল, জি, বাড়ি থেকে খেয়ে এসেছিলাম। নন্দিনী নিজের খাবারের প্লেটটা তার দিকে এগিয়ে দিলেন, বললেন, এখানে যখন কাজ করো তখন খালি পেটে থাকবে না। আকাশ প্রথমে একটু সংকোচ বোধ করল, তারপর বসে পড়ল। এটাই ছিল প্রথমবার যখন কোনো বড় অফিসার তাকে একজন মানুষের মর্যাদা দিয়ে বসিয়েছিলেন, নিছক একজন কর্মচারীর মতো নয়। খাওয়ার সময় নন্দিনী জিজ্ঞেস করলেন, পড়াশোনা কতদূর করেছ? আকাশ বলল, দ্বাদশ শ্রেণী পর্যন্ত। আগে ভেবেছিলাম আরও পড়ব, কিন্তু বাড়ির পরিস্থিতি। নন্দিনী তাকে কথাটা শেষ করতে দিলেন না, বললেন, পরিস্থিতি বদলানো যায়। আকাশ তখন বুঝতে পারল না যে এই কথাটার গভীর অর্থ কী, কিন্তু এই বাক্যটা তার মনের ভেতরে গেঁথে গেল। অফিসে সেদিন বেশ উত্তেজনা ছিল। বিমল দত্ত চায়ের দোকানে গিয়ে কথাটা ছড়াল, বলল, শুনেছিস, পিয়ন এখন আইপিএস ম্যাডামের ঘরের লোক হয়ে গেছে। কেউ একজন টিপ্পনি কেটে হেসে বলল, শুনলাম দ্বিগুণ বেতন পায়। বিমল দত্তের চোখে হিংসার আগুন স্পষ্ট ছিল। তার মনে হচ্ছিল যে ঘনিষ্ঠতা সে এত বছর চাকরি করেও অর্জন করতে পারেনি, সেটা একটা পিয়ন কেমন করে পেয়ে গেল। পরবর্তী কিছুদিনে আকাশের দিনলিপি ঠিক হয়ে গেল। সকালে অফিস, বিকেলে আইপিএস কোয়ার্টার। কাজ শেষ করে সে ওখানেই এক কোণে বসে বই পড়ত। নন্দিনী তাকে সংবিধানের একটি পুরনো কপি দিলেন, বললেন, এটা পড়ো, প্রশ্ন করার আগে নিয়মগুলো বোঝা খুব জরুরি। আকাশ রাতে মাকে ফোন করে বলত, মা, এখন থেকে তোমার ওষুধ আর আটকা পড়বে না। গায়ত্রী দেবীর গলা কান্নায় বুঝে আসত। তিনি বলতেন, ভগবান তোর ভালো করুক। শহরের অলিতে গলিতে কথা বাড়তে লাগল। কেউ বলতো, নিশ্চয়ই এর মধ্যে কোনো গোলমাল আছে। কেউ বলতো, এতটা ভরসা একটা পিয়নের ওপর করা ঠিক না। নন্দিনী সেনের কানেও এসব কথা পৌঁছল, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি জানতেন, চিৎকার চেঁচামেচি তারাই করে যাদের হাতে কোনো গঠনমূলক কাজ থাকে না। এক সন্ধ্যায় বিমল দত্ত ইচ্ছে করেই আকাশকে অনেক রাত পর্যন্ত অফিসে আটকে রাখল। ফাইল এদিক ওদিক করার বাহানা দেখিয়ে, কথার খোঁচা দিয়ে তাকে বিব্রত করতে চাইল। বিমল বলল, এখন তো বড় বড় অফিসারদের বাড়িতে ওঠা বসা, তাই কাজও তো বড় হওয়া চাই। আকাশ কোনো উত্তর দিল না। সে কাজ শেষ করে ফাইলটা রেখে বেরিয়ে গেল। নীরবতা তার কৌশল ছিল না, এটা ছিল তার স্বভাব। সে রাতে নন্দিনী আকাশকে ডেকে পাঠালেন, জিজ্ঞেস করলেন, অফিসে কি কোনো সমস্যা হচ্ছে? আকাশ কারো নাম না নিয়ে সত্যি কথাটা জানাল। নন্দিনী বললেন, মনে রেখো, সততা কখনো শব্দ করে না, কিন্তু সেটা সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত হয়। আকাশ বুঝে গেল, এটা কোনো ভয় দেখানো নয়, বরং সতর্কবাণী ছিল। পরের দিন অফিসে একটা ছোট ঘটনা ঘটল। এক আবেদনকারীর ফাইল হারিয়ে যাওয়ার অভিযোগ উঠল, সরাসরি আকাশের বিরুদ্ধে, আর সেটা সেই বিমল দত্তের টেবিল থেকেই। আকাশ শান্তভাবে বলল, আমি কোনো ফাইল নিইনি। বিমল দত্ত বাঁকা হেসে বলল, সেটা তো তদন্ত করলেই দেখা যাবে। ব্যাপারটা ওপর মহল পর্যন্ত গড়াল। তদন্ত কমিটি বসল। আকাশ তদন্তে সব রকম সহযোগিতা করল।
শেষমেশ সন্ধ্যায় ফাইলটা সেই আলমারি থেকেই পাওয়া গেল যেখান থেকে আকাশ আগেও ফাইল বের করেছিল, কিন্তু এবার দেখা গেল তালাটা আলগা ছিল। নন্দিনী সেন খবরটা পেলেন, কিন্তু তিনি কিছু বললেন না, শুধু মনে মনে নোট করে রাখলেন। তিনি এখন ষড়যন্ত্রের প্যাটার্নটা দেখতে পাচ্ছিলেন। রাতে আকাশ বাড়ি ফিরলে মা জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো বাবা? আকাশ হেসে বলল, হ্যাঁ মা, সব ঠিক আছে। মা গায়ত্রী তার মাথায় হাত রেখে বললেন, ভয় পাস না, সত্যের পথ কঠিন হয়, কিন্তু সত্যের ওজন অনেক বেশি। পরের সপ্তাহে নন্দিনী আকাশকে একটি তালিকা ধরিয়ে দিলেন, বললেন, এই বইগুলো পড়বে আর সন্ধ্যায় আধ ঘন্টা এখানে বসে নোট তৈরি করবে। আকাশ অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন ম্যাডাম? নন্দিনী বললেন, কারণ পরিশ্রমের রাস্তা লম্বা হয় ঠিকই, কিন্তু সেটা পরিষ্কার হয়। অফিসে বিমল দত্ত এবার নতুন চাল চালল। সে বাইরের কোনো এক লোককে দিয়ে ঘুষের টাকা আকাশের ফাইলে গুঁজে রাখল, ঠিক সেই সময় যখন সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। বিমল মনে মনে বলল, আজ দেখব ও কেমন করে বাঁচে। সেই সন্ধ্যায় দাবানলের মতো খবর ছড়াল, পিয়ন ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। মিডিয়া না থাকলেও গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ল। আকাশকে ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে ডাকা হল। সে টাকার বান্ডিলগুলো দেখল, কিন্তু তার চেহারার কোনো পরিবর্তন হল না। সে দৃঢ় গলায় বলল, এগুলো আমার টাকা নয়। উত্তর এলো, ধরা পড়লে সবাই এটাই বলে। কথাটা নন্দিনী সেনের কানেও পৌঁছাল। এবার তিনি আর ফাইল দেখলেন না, মানুষের মুখের দিকে তাকালেন। তিনি জিজ্ঞেস করলেন, ওই সময় সেখানে কে কে উপস্থিত ছিল? পুরোদমে তদন্ত শুরু হল। সিসিটিভি ফুটেজ তন্ন তন্ন করে খোঁজা হল, কল ডিটেলস পরীক্ষা করা হল। রহস্যের জট ধীরে ধীরে খুলতে শুরু করল। আকাশ সেই রাতে অনেকক্ষণ জেগে রইল। তার জীবনে প্রথমবার মনে হল, সততার সাথে অর্জিত দ্বিগুণ বেতনের মূল্য আসলে অনেক বেশি। তার মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল। সে নিজেকেই নিজে বলল, আমি পিছিয়ে আসব না। শহরের প্রতিটি কোণায় তখন এই ফিসফিসানি ছড়িয়ে পড়েছিল যে একজন সামান্য পিয়নের বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে। অথচ সত্য তখন ধীর গতিতে নিজের রাস্তা তৈরি করছিল। পরের দিন সকালে অফিসে পরিবেশটা ছিল একদম অন্যরকম। সবাই ফিসফিস করে কথা বলছিল। সকলের নজর যেন আকাশকেই খুঁজছিল। যেইমাত্র সে অফিসের ভেতরে ঢুকল, কথাবার্তা হঠাৎ করে থেমে গেল। কেউ মুখের ওপর কিছু বলল না, কিন্তু প্রত্যেকের চোখেই যেন রায় লেখা ছিল। অভিযোগ ওঠার সাথে সাথেই মানুষ একজনকে দোষী হিসেবে মেনে নেয়, বিশেষ করে যখন অভিযুক্ত ব্যক্তি একজন পিয়ন হয়। আকাশকে সরাসরি বড়বুর ঘরে ডাকা হল। টেবিলের ওপর সেই টাকার বান্ডিল রাখা ছিল, যেগুলো সে স্পর্শও করেনি। আধিকারিক বললেন, এগুলো তোমার ট্রে থেকে পাওয়া গেছে। আকাশ গলার স্বর উঁচু না করে শান্তভাবে উত্তর দিল, এগুলো আমার নয়। আধিকারিক জিজ্ঞেস করলেন, প্রমাণ কি? আকাশ বলল, আমার সত্য। তারপর সে চুপ করে গেল। ঠিক সেই সময় বিমল দত্ত দরজার বাইরে দাঁড়িয়েছিল। তার মুখে ছিল নকল বিস্ময়, কিন্তু চোখে জয়ের উল্লাস। সে নিচু স্বরে কাউকে বলল, আমি তো আগেই বলেছিলাম, বড়লোকদের সাথে বেশি মাখামাখি ভালো নয়। কথা আরও ছড়াতে লাগল। নন্দিনী সেন খবরটা পেলেন। তিনি কাল বিলম্ব না করে তক্ষুনি সেখানে পৌঁছালেন। তিনি ঘরে পা রেখেই সেখানকার পরিবেশটা আঁচ করে নিলেন। ভীত সন্ত্রস্ত সব মুখ, নিচু হয়ে থাকা নজর, আর মাঝখানে একা দাঁড়িয়ে থাকা আকাশ। তিনি জিজ্ঞেস করলেন, তদন্ত কিভাবে হবে? উত্তর এলো, নিয়ম অনুসারে। নন্দিনী বললেন, তাহলে নিয়ম মেনেই শুরু করা যাক। তিনি ঘটনার সঠিক সময়ে জানতে চাইলেন। স্থানটা ভালো করে দেখলেন। কে শেষবার ট্রে দেখেছিল, কে ক্যামেরা বন্ধ অবস্থায় পেয়েছিল। একের পর এক প্রশ্ন। উত্তর আসছিল ঠিকই, কিন্তু কোথাও না কোথাও তথ্যের গরমিল ধরা পড়ছিল। ক্যামেরা কিভাবে একা একা বন্ধ হল, এর কোনো সদুত্তর ছিল না। আকাশকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হল। সাসপেনশন অর্ডার পড়ে শোনানো হল। শব্দগুলো ছিল ভীষণ ভারী। আকাশ কাগজটা হাতে নিল। কোনো তর্ক না করে সে বাইরে বেরিয়ে এলো। বাইরে তার মা গায়ত্রী দেবী দাঁড়িয়েছিলেন। কেউ একজন তাকে খবর দিয়ে দিয়েছিল। আকাশ মাকে দেখে বলল, মা, আমি ঠিক আছি। কিন্তু এই প্রথমবার তার গলার স্বর ভারী শোনাল। সন্ধে হতে না হতেই কথাটা সারা শহরে ছড়িয়ে গেল। চায়ের দোকানে লোকেরা বলাবলি করছিল, দেখলে তো, শেষমেশ আসল রূপ বেরিয়েই এল। অফিসারদের বাড়িতে কাজ করার এটাই পরিণাম। বিমল দত্ত চুপ করেছিল, কারণ তার আর কিছু বলার প্রয়োজন ছিল না। রাতে আকাশ নিজের ঘরে চুপচাপ বসে রইল। মা খাবার এনে সামনে রাখলেন। সে খাবার স্পর্শও করল না। গায়ত্রী দেবী বললেন, ভয় পাস না বাবা,
সত্য একটু দেরিতে চলে ঠিকই, কিন্তু সে কখনো মুখ থুবড়ে পড়ে না। আকাশ মাথা নাড়ল। তার মনে কোনো ভয় ছিল না, কিন্তু অবিচারের কাঁটা তাকে বিঁধছিল। ওদিকে নন্দিনী সেন একা বসে ফাইলগুলো দেখছিলেন। তিনি অপরাধের ছকটা পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। ক্যামেরা বন্ধ থাকা, বাইরের লোকের সন্দেহজনক ফোন কল, বিমল দত্তের উপস্থিতি সবকিছুই যেন এক সুতোয় গাঁথা ছিল। তিনি সাইবার সেলকে তলব করলেন, কল রেকর্ড আনালেন। সবকিছুই করলেন আইনের গুন্ডিতে থেকে। কেউ একজন তাকে সতর্ক করে বলল, ম্যাডাম, ওপর থেকে চাপ আসবে। নন্দিনী উত্তর দিলেন, তো আসতে দিন। পরের দিন আকাশকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় ডাকা হল। প্রশ্নগুলো ছিল তীরের মতো ধারালো, গলার স্বর ছিল কঠোর। টাকাগুলো কার? আমি জানি না কে রেখেছে, আমি নই। আকাশের প্রতিটি উত্তর ছিল সোজা সাপটা, কোনো বানানো গল্প নেই, কোনো সাফাই গাওয়ার চেষ্টা নেই। এই সোজা সাপটা ভাবটা কিছু লোকের খুব গায়ে লাগছিল। ঠিক তখনই একটা ফোন এলো। বাইরের সেই লোকটা ধরা পড়েছে, সেই ব্যক্তি যে ট্রেতে টাকা রেখেছিল। সে জবানবন্দি দিল। নাম বলতে সে ইতস্তত করছিল। কে তাকে এই কাজ করতে বলেছে? কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, বিমল দত্ত। ঘরে যেন পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। বিমল দত্তকে তলব করা হলো। সে জোর করে হাসার চেষ্টা করতে থাকল, বলল, সব মিথ্যে কথা, আমাকে ফাঁসানো হচ্ছে। নন্দিনী শান্ত স্বরে বললেন, কল রেকর্ড তো মিথ্যে বলবে না। রেকর্ডগুলো তার সামনে রাখা হলো। সময়, লোকেশন, নম্বর সব মিলে যাচ্ছে। বিমল দত্তের গলা ভারী হয়ে এলো। সে তোতলামি করে বলল, আমি তো শুধু। কিন্তু বাক্যটা আর পূর্ণ হল না। কিন্তু মামলা সেখানেই শেষ হল না। ওপর থেকে চাপ এলো। বলা হলো, এটা অভ্যন্তরীণ বিষয়, কথাটা যেন বাইরে না যায়। নন্দিনী ফাইল বন্ধ করলেন না। তিনি দৃঢ়ভাবে বললেন, আইন ভেতর বা বাহির দেখে না। আকাশকে তখনও চাকরিতে বহাল করা হয়নি। নিয়ম তার নিজস্ব গতিতেই চলে। সে বাড়ি ফিরে এলো। মা জিজ্ঞেস করলেন, কিছু বদলালো? আকাশ বলল, হ্যাঁ মা, সত্যের আলো দেখা দিতে শুরু করেছে। পরের দিন বিমল দত্তকে পুলিশি হেফাজতে নেওয়া হলো। সারা শহরে হইচই পড়ে গেল। যেই লোকগুলো কাল পর্যন্ত আকাশের বিরুদ্ধে অভিযোগ করছিল, আজ তারা চুপসে গেল। কেউ একজন বলল, আসলে বুঝতে ভুল হয়ে গেছে। আকাশ কারো দিকে তাকালো না, সে শুধু মায়ের হাতটা শক্ত করে ধরল। নন্দিনী সেন চার্জশিট তৈরি করলেন, সমস্ত নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করলেন। আদালতের তারিখ পড়ল। তিনি বললেন, এবার যা ফয়সালা করার আদালত করবে। আকাশ প্রথমবার বুঝতে পারল যে তার এই লড়াই আর শুধু তার একার নয়, এটা সেই প্রত্যেক সাধারণ মানুষের লড়াই হয়ে দাঁড়িয়েছে, যাদের সহজ সরল মনে করে পিষে ফেলা হয়। আর সেই সন্ধ্যায়, যখন সূর্য ডুবছিল, আকাশ আদালত থেকে সমন পেল, যেখানে এবার সত্যকে মুখ ফুটে বলতে হতো। আদালতের তারিখ যতই এগিয়ে আসছিল, শহরের শোরগোল ততই বাড়ছিল। যেই লোকেরা কাল পর্যন্ত ফিসফিস করছিল, আজ তারা খোলাখুলি মতামত দিতে শুরু করল। কেউ বলল, এবার দেখব সততা কতদূর যেতে পারে। কেউ বলল, বড় অফিসারদের সামনে কে আর টিকতে পারে। আকাশ কারো কথায় কান দিল না। সে রোজ নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠত, মাকে ওষুধ দিত, আর চুপচাপ নিজেকে প্রস্তুত করত। এই প্রস্তুতি কোনো সাজানো শব্দের ছিল না, ছিল নিখাত তথ্যের। নন্দিনী সেন ফাইলগুলো ক্রমানুসারে সাজালেন। কল রেকর্ড, সিসিটিভি রিপোর্ট, বাইরের লোকটার জবানবন্দি, প্রতিটা প্রমাণ তার নিজের জায়গায় ছিল। তিনি একটা কাগজও বাইরে পাচার হতে দিলেন না। নিয়মের ভেতরে থেকেই নিয়মের পুরো শক্তি প্রয়োগ করলেন। চাপ এলেন, বলা হলো মামলা বাড়বে, বিভাগ বদনাম হবে। নন্দিনী একটাই উত্তর দিলেন, সত্য লুকিয়ে রাখলে বদনামটা স্থায়ী হয়ে যাবে। আদালতের দিন এলো। আকাশ সাদা শার্ট পরে এসছে, সাদামাটা চেহারা, মুখে কোনো ঘাবড়ানি নেই, তবে চোখে ক্লান্তি ছিল স্পষ্ট। মা গায়ত্রী দেবী তার সাথে ছিলেন। তিনি ছেলের কাঁধে হাত রেখে বললেন, ধীরে কথা বলবি, কিন্তু সত্য বলবি। আকাশ মাথা নাড়ল। আদালতে বিমল দত্তও উপস্থিত ছিল। উকিলের পেছনে লুকানো তার ভীত চোখ, মুখে মেকি আত্মবিশ্বাস। সে তার জবানবন্দি বদলাল, বলল, আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। বিচারক জিজ্ঞেস করলেন, কল রেকর্ড? উকিল সময় চাইলেন। বিচারক সময় দিলেন, কিন্তু সতর্ক করে দিলেন। নন্দিনী সেন সাক্ষ্য দিলেন। তার গলা ছিল স্থির, শব্দচয়ন ছিল সঠিক। তিনি কাউকে ছোট করলেন না, শুধু ঘটনাগুলো পরপর তুলে ধরলেন। ক্যামেরা কোন সময় বন্ধ হয়েছিল, কে কে সেখানে উপস্থিত ছিল, বাইরের ব্যক্তিটি কিভাবে ভেতরে প্রবেশ করল, সব প্রশ্নের উত্তর নথিপত্রে ছিল। কাগজ যেন কথা বলছিল। আকাশকে কাঠগড়ায় রাখা হলো। তুমি কি টাকা নিয়েছ? না। কে রেখেছে? আমি জানি না।
তাহলে তোমাকে কিভাবে বিশ্বাস করব? আকাশ বলল, আমার কাজ দিয়ে বিচার করুন। বিচারক তার সার্ভিস ফাইল দেখলেন। গত কয়েক বছরের রেকর্ডে কোনো অভিযোগ নেই। এটা ছিল এক নীরব কিন্তু অকাট্য প্রমাণ। বিমল দত্তের উকিল সন্দেহ তৈরি করার চেষ্টা করলেন। বললেন, ও তো আইপিএস অফিসারের বাড়িতে কাজ করত, তাই বাড়তি সুবিধা পেত। নন্দিনী মাঝখানে কোনো বাধা দিলেন না। বিচারক নিজেই জিজ্ঞেস করলেন, কাজ করা কি কোনো অপরাধ? আদালত কক্ষে নিস্তব্ধতা নেমে এলো। পরবর্তী শুনানিতে কল রেকর্ড পেশ করা হল। বাইরের লোকটার জবানবন্দি পড়ে শোনানো হল। সময়, স্থান, নির্দেশ সবকিছুই জলের মতো পরিষ্কার। বিমল দত্তের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বিচারক জিজ্ঞেস করলেন, কিছু বলার আছে? সে চুপ রইল। শহরের বাইরে তখন অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। আদালতের ভেতরে রায়ের ভার ক্রমশ বাড়ছিল। বিচারক দুই পক্ষকে শেষবারের মতো যুক্তি দেখানোর সুযোগ দিলেন। নন্দিনী বললেন, এই মামলা কোনো পদের লড়াই নয়, এটা প্রক্রিয়ার শুদ্ধতার লড়াই। আকাশের উকিল বললেন, এই মামলা ন্যায় বিচারের। রায় সংরক্ষিত রাখা হল। বাইরে সংবাদ মাধ্যমের ক্যামেরা ভিড় করল। নানা প্রশ্ন উঠল। আকাশ কোনো কথা বলল না। মা তার হাতটা ধরেই রাখলেন। বললেন, ভয় নেই বাবা, শুধু অপেক্ষা করো। সেই রাতেই বিমল দত্তকে সাসপেন্ড করা হল। বিভাগীয় তদন্ত আরও জোরদার হল। শহরবাসী প্রথমবার দেখল যে তদন্ত কোনো প্রভাবে পিছিয়ে এলো না। নন্দিনী ফাইল বন্ধ করলেন। কাল রায় ঘোষণা হবে। সকালে আদালত আবার কানায় কানায় পূর্ণ হয়ে গেল। বিচারক ফাইল খুললেন। ঘরের সবার নিঃশ্বাস যেন থমকে গেল। আর যেইমাত্র বিচারক রায় পড়া শুরু করলেন, আকাশ ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কারণ এখন আর কোনো শব্দ নয়, স্বয়ং সত্য কথা বলতে চলেছিল। তাই প্রত্যেকের নজর সেই একটি কণ্ঠস্বরের উপর আটকে ছিল, যা কিছু মুহূর্তের মধ্যেই কয়েকটি জীবনের গতিপথ নির্ধারণ করতে চলেছিল। বিচারক রায় পড়া শুরু করলেন। শব্দগুলো ছিল কঠিন আইনি ভাষার, কিন্তু তার প্রভাব ছিল অত্যন্ত তীব্র। আদালত পরিষ্কার জানাল যে আকাশ মণ্ডলের বিরুদ্ধে আনা ঘুষের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং ষড়যন্ত্র করে সাজানো হয়েছিল। কল রেকর্ড, সিসিটিভি রিপোর্ট এবং সাক্ষীদের জবানবন্দি এই কথা সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে টাকা ইচ্ছে করে আকাশের ট্রেতে রাখা হয়েছিল যাতে তাকে ফাঁসানো যায়। যেইমাত্র এই শব্দগুলো আদালতে গুঞ্জরিত হল, আকাশ ধীরে ধীরে চোখ খুলল। তার নিঃশ্বাস হালকা হল। মা গায়ত্রীর আঙুলগুলো তখনও তার কাঁধে ছিল, কিন্তু তাতে আর কোনো কাঁপুনি ছিল না। তার চোখ জলে ভরে এলো, কিন্তু মুখে ছিল পরম স্বস্তি। বিচারক আরও বললেন যে বিমল দত্ত নিজের পদের অপব্যবহার করেছে এবং একজন নির্দোষ কর্মচারীকে বদনাম করার জঘন্য চেষ্টা করেছে। আদালত তাকে দোষী সাব্যস্ত করে জেল হেফাজতে পাঠানোর আদেশ দিল এবং বিভাগকে নির্দেশ দিল যে তার বিরুদ্ধে যেন কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। কোর্টরুমে পিন পতন নিস্তব্ধতা বিরাজ করছিল। যেই লোকগুলো একসময় ফিসফিস করে আকাশের সততা নিয়ে প্রশ্ন তুলছিল, এখন তারা নজর নিচু করে বসে রইল। কোনো তালি বাজল না, কোনো শোরগোল হল না। এই জয় কোনো চিৎকারের ছিল না, এই জয় ছিল বিশ্বাসের। আকাশকে পুরোপুরি নির্দোষ ঘোষণা করা হল। তার চাকরি সসম্মানে ফিরিয়ে দেওয়া এবং মানসিক যন্ত্রণার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আদেশও শোনানো হল। বিচারক রায়ের শেষে একটি বাক্য আরও যোগ করলেন, সততা পদ দিয়ে নয়, চরিত্র দিয়ে চেনা যায়। এই বাক্যটি যেন আদালত কক্ষে অনেকক্ষণ ধরে প্রতিধ্বনিত হতে থাকল। নন্দিনী সেন তার ফাইল বন্ধ করলেন। তার মুখে কোনো অহংকার ছিল না, ছিল শুধু দায়িত্ব পালনের সন্তোষ। তিনি কারো দিকে তাকালেন না, শুধু নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। বাইরে বেরোনোর সময় এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার উপর কি কোনো চাপ ছিল? নন্দিনী শুধু এইটুকুই বললেন, চাপ তো সবসময় থাকে, প্রশ্ন হল আমরা সেই চাপের কাছে মাথা নত করি কিনা। আকাশ আর তার মা বাইরে এলো। সামনে অজস্র ক্যামেরা আর মাইক। সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, কিছু বলবেন? আকাশ মাথা নাড়ল, আজ কিছু না। মা গায়ত্রী ছেলের হাত শক্ত করে ধরলেন। এই হাত এখন আর কাঁপছিল না। শহরে খবরটা আগুনের মতো ছড়িয়ে গেল। চায়ের দোকানে সেই লোকগুলো যারা কাল পর্যন্ত বলছিল যে পিয়ন আর কী বা প্রমাণ করবে, আজ তারাই বলছিল, যাক বাবা, ভালোই হলো, না হলে কারোর ওপর বিশ্বাসই আর থাকত না। কেউ কেউ চুপচাপ তাদের আগের মন্তব্য ফিরিয়ে নিল, কেউ কেউ মনে মনে ক্ষমা চাইল। আকাশ কাউকে কিছু বলল না, তার কারো স্বীকৃতির দরকার ছিল না। পরের দিন আকাশ অফিসে ফিরল। সেই একই বারান্দা, সেই একই টেবিল, কিন্তু পরিবেশটা আজ আমূল বদলে গিয়েছিল। অনেক সহকর্মী দাঁড়িয়ে তাকে রাস্তা করে দিল, কেউ কেউ মাথা নিচু করে তাকে নমস্কার জানাল। বিমল দত্তর চেয়ারটা আজ খালি ছিল। আকাশ নিজের পুরনো ট্রেটা হাতে তুলে নিল। সে ওটার দিকে তাকাল, তারপর একটু হাসল। এটা সেই ট্রে ছিল যেটা তাকে চরম বিপদে ফেলেছিল, আর এটাই শেষমেশ সত্যকে বাইরে আসার রাস্তাও দেখিয়েছিল।
দুপুরে নন্দিনী তাকে ডেকে পাঠালেন, বললেন, তোমার চাকরিতে পুনর্বহালের আদেশ এসে গেছে। আকাশ তাকে ধন্যবাদ জানাল। নন্দিনী আরও যোগ করলেন, আর পড়াশোনো? আকাশ প্রথমবার বিনা বিধায় উত্তর দিল, চালিয়ে যাব ম্যাডাম। নন্দিনী একটি ফাইল এগিয়ে দিলেন, বললেন, এটা সন্ধ্যা ক্লাসের ফর্ম, আমি কথা বলে নিয়েছি। আকাশের চোখ ভিজে এলো, সে বলতে গেল, ম্যাডাম। নন্দিনী তাকে থামিয়ে দিয়ে বললেন, পরিশ্রমটা তোমার, সাহায্য শুধু রাস্তা দেখায়। বাড়ি ফেরার সময় আকাশ মাকে জিজ্ঞেস করল, মা, তোমার কি ভয় লেগেছিল? গায়ত্রী দেবী বললেন, ভয় তো তখন লাগে যখন সাথে সত্য থাকে না। কিছুদিন পর বিমল দত্তকে সাজা শোনানো হল। জেলে যাওয়ার সময় সে লজ্জায় নজর সরিয়ে নিল। শহরবাসী দেখল, কিন্তু কেউ কোনো শোরগোল করল না। হয়তো সবাই বুঝে গিয়েছিল যে অন্যায়ের শেষ কোনো চিৎকার দিয়ে হয় না, হয় সঠিক আইনি প্রক্রিয়া দিয়ে। আকাশের জীবন এখনও সাধারণই ছিল, কিন্তু তার চলার ভঙ্গিতে কোনো জড়তা ছিল না। সে সকালে কাজ করত, সন্ধ্যায় মন দিয়ে পড়ত, আর রাতে মায়ের কাছে বসে শান্তিতে খাবার খেত। দ্বিগুণ বেতন সে এখনও পেত, কিন্তু তার চেয়েও বড় যেটা সে পেয়েছিল সেটা হলো অটুট আত্মবিশ্বাস। এক সন্ধ্যায় সে আইপিএস কোয়ার্টারে গেল। নন্দিনী নিজের বারান্দায় বসেছিলেন। জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো? আকাশ বলল, হ্যাঁ ম্যাডাম, এখন সব ঠিক আছে। নন্দিনী মাথা নেড়ে বললেন, মনে রাখবে, সততার দাম হয়তো দেরিতে পাওয়া যায়, কিন্তু পাওয়া যায় অবশ্যই। আকাশ যাওয়ার সময় বলল, ম্যাডাম, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। নন্দিনী শান্ত স্বরে বললেন, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। রাতে আকাশ বাড়ি ফিরল। মা মাটির প্রদীপ জ্বালালেন, বললেন, আজ মনে বড় শান্তি। আকাশ প্রদীপের শিখাটির দিকে তাকিয়ে রইল। তার মনে হল এই শিখাটা ঠিক সেই সত্যের মতোই, ছোট কিন্তু অটল। শহর ধীরে ধীরে নিজের স্বাভাবিক ছন্দে ফিরে এলো, কিন্তু একটা ধারণা বদলে গিয়েছিল। মানুষ এখন জানত যে যদি সত্যের সাথে কেউ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, তবে বড় বড় চেয়ারও নড়ে যেতে পারে। আর আকাশ সেই রাতে প্রতিজ্ঞা করল যে সে কখনো নিজের সততাকে বিকিয়ে দেবে না, কারণ সে নিজের চোখেই দেখেছে যে সত্য একা হলেও শেষ পর্যন্ত হারে না। বন্ধুরা, এই গল্প থেকে একটা কথা দিনের আলোর মতো পরিষ্কার হয়, সততা কোনো পদমর্যাদা দেখে না, আর অবিচার কোনো ভয় দেখে না। আকাশের কাছে না ছিল কোনো পেশিশক্তি, না ছিল কোনো বড় পরিচয়, তবুও সে পিছিয়ে আসেনি, কারণ তার সবচেয়ে বড় শক্তি ছিল সত্য। আর নন্দিনী সেন দেখিয়ে দিলেন যে পুলিশের খাঁকি পোশাকের আসল সম্মান কোনো হুকুম দিয়ে নয়, বরং ন্যায় বিচার দিয়ে তৈরি হয়। এখন একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো, যদি আপনি আকাশের জায়গায় থাকতেন, তবে কি ঘুষের এমন মিথ্যে অভিযোগের পরেও সত্যের সাথে আপোষহীনভাবে দাঁড়িয়ে থাকতে পারতেন, নাকি সমাজের ভয়ে চুপ করে যাওয়াটাই সহজ মনে হতো? আর যদি আপনি নন্দিনী সেনের চেয়ারে থাকতেন, যেখানে প্রবল রাজনৈতিক চাপ, বদনাম আর বদলির হুমকি ছিল, তবে কি আপনিও নিয়মের ঊর্ধ্বে উঠে সত্যের সঙ্গ দিতেন, নাকি নিজেকে শুধু একটা ফাইল বানিয়ে পাশ কাটিয়ে যেতেন? কমেন্টে আপনার সততার মতামত জানান। আকাশ কি ঠিক ছিল, নাকি পরিস্থিতির সামনে মাথা নত করাই বুদ্ধিমানের কাজ হতো? আর নন্দিনী সেনের মতো অফিসার আজ আমাদের সমাজে কতটা জরুরি? আর যদি এই গল্প আপনাকে বিন্দুমাত্রও ভাবতে বাধ্য করে থাকে, তবে এটাকে এখানেই থামিয়ে দেবেন না। এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল কালাম ভয়েসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের গল্পে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।